আপনি সুন্দর করে কথা বলেন, প্রেজেন্টেশন দেন, সিঙ্গাপুর যাওয়ার স্বপ্ন দেখান, কেউ কেউ বলে এগুলির কোনো বাস্তবে মানে এগুলি কোনো বাস্তব প্রতিফলন হয়তো নাই। যেগুলি আসলে আপনার জন্য সত্য সেগুলি আর অনেক তরুণের জন্য সত্য না। আপনার মতামত কি? আপনি কি শুধু স্বপ্নেই ফিল করবেন না কিছু বাস্তবতাও? আচ্ছা, ধন্যবাদ। প্রথম বলেন বাউন্সার দিয়ে আপনি স্টার্ট করলেন, বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে অনেক ডাক করতে হতে পারে। সো আমি প্রতিষ্ঠান গ্রামীণ ফোন সুবিধাই পাবে, তাই তারা নীতিমালাকে স্বাগত জানাচ্ছে। এখন ঘটনা হইল গ্রামীণ ফোনের 33% মতো লাভের অংশীদার কিন্তু হচ্ছে মানে মানে এই সংস্থাটার নাম কি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ফোন, সেই গ্রামীণ টেলিকম ট্রাস্ট। তো এইটা ঠিক হইলো, এটা মানে এটাকে একদম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, একদম সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো না যে রবি বা বাংলা লিংকে আটকানো হলো। ব্যাটার চেয়ারম্যান আশিক চৌধুরী ডক্টর ইউনূসের এক ফোনে যিনি বাংলাদেশের সব ছেড়ে চলে এসেছিলেন, তাকে আনা হয়েছিল বাংলাদেশের অর্থনীতিতে সাফল্যতা দেখানোর জন্য, বাংলাদেশের অর্থনীতি উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য। তো তার প্রেজেন্টেশন আমরা দেখেছি তিনি কিন্তু আসলে সফলতা দেখিতে পারেন। তো তার এই সফলতা, তার এই অর্থনৈতিক উন্নতা, এই সব কিছুতেই শুধু আসলে প্রেজেন্টেশনের মধ্যে সীমাবদ্ধ নাকি বাস্তবিক পক্ষে কিছু ঘটেছে, তাকে এমন প্রশ্ন করেছে সাংবাদিক খালেদ মহিউদ্দিন। পাশাপাশি তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল ডক্টর ইউনূসের যে গ্রামীণ টেলিকম, ইউনূস সেন্টার, গ্রামীণ ব্যাংক, এইগুলোতে বাড়তি সুবিধা, এগুলোতে বাড়তি যে সমস্ত উপকারিতা দেওয়া হয়েছে, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারে যাওয়ার পর তাদেরকে এই সুখ সুবিধাগুলো দেওয়া হয়েছে, এগুলো আসলে কোনো আইনি ভিত্তি আছে নাকি দুর্নীতির মাধ্যমেই ইউনূস সেন্টার বা গ্রামীণ টেলিকম তারা এগুলো হাতিয়ে নিয়েছে? এই প্রশ্নগুলো মুখোমুখি হয়েছেন বেটা চেয়ারম্যান এই আশিক চৌধুরী। তিনি উত্তর দিয়েছেন, পাশাপাশি অর্থনৈতিক সাফল্য নিয়ে কিছু তথ্য দিয়েছেন। আমরা আলোচনা শুনবো, এরপর বিশ্লেষণ করবো আশিক চৌধুরী বাংলাদেশে কি করতে পারে। আপনি সুন্দর করে কথা বলেন, প্রেজেন্টেশন দেন, সিঙ্গাপুর যাওয়ার স্বপ্ন দেখান, কেউ কেউ বলে এগুলির কোনো বাস্তবে মানে এগুলি কোনো বাস্তব প্রতিফলন হয়তো নাই। যেগুলি আসলে আপনার জন্য সত্য সেগুলি আর অনেক তরুণের জন্য সত্য না। আপনার মতামত কি? আপনি কি শুধু স্বপ্নেই ফিল করবেন না কিছু বাস্তবতাও? আচ্ছা, ধন্যবাদ। প্রথম বলেন বাউন্সার দিয়ে আপনি স্টার্ট করলেন, বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে অনেক ডাক করতে হতে পারে। সো দেখেন, এইটা আমি প্রায় শুনি যে প্রেজেন্টেশনটা আসলে দেওয়া হয়েছিল বাংলাদেশকে, যেহেতু আমরা প্রেজেন্ট করি আসলে আন্ডার সেল করি, এটা নিয়ে তো আমাদের অনেক বছর ধরে কথা হচ্ছে যে বাংলাদেশে আসল গল্পটাকে আমরা ঠিকভাবে বলতে পারিনি, বাংলাদেশকে মার্কেট করতে পারিনি, সেটা করার চেষ্টা করা হয়েছিল। বাট আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি যে আসলে দেশের এফডিআই কি অবস্থা, সবাই তো বিরাকে এফডিআই দিয়ে পরিমাপ করার চেষ্টা করে, তো এফডিআই কিন্তু গত বছর একই সময়ের তুলনায় এখন প্রায় দ্বিগুণের চেয়ে বেশি। আর গত কোয়ার্টারে আমাদের যে এফডিআই নাম্বারটা ছিল সেটা থেকে এখন 76% আপ। তো কোয়ান্টিটেটিভলি আমরা একটা ভালো জায়গায় আছি। বাট আমি আসলে যেটা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে মাসের পর মাসে আগের মাসের তুলনায় এফডিআই বাড়ানো না, তার চেয়ে বড় কাজটা হচ্ছে ফাউন্ডেশনটাকে ঠিক করা। ইনভেস্টমেন্টের এখন যে নাম্বার নিয়ে আমরা কথা বলি, এগুলো এত হাস্যকর ছোট নাম্বার যে এই নাম্বারকে দ্বিগুণ করাটা আসলে বড় ক্রেডিটের ব্যাপার না। তা আমাদের ফাউন্ডেশনাল ইনভেস্টমেন্ট ক্লাইমেটের যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করার জন্য আমরা মেইনলি চেষ্টা করছি। সেইখানে আমরা সিগনিফিকেন্ট একটা ডেন্ট করতে পেরেছি বলে আমি মনে করি। সো সেটাই আমার লাস্টিং সাকসেস যদি আমি বলি, নট এফডিআই নাম্বার, আই উইল প্রবাবলি সে যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট, ফিক্সিং দ্য ইনভেস্টমেন্ট ক্লাইমেট। আচ্ছা, একটা প্রশ্ন তো নিশ্চয় আপনাকে অনেকবার মুখোমুখি হতে, আপনি বিদেশি বিনিয়োগের জন্য চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশেও তো অনেক বিনিয়োগকারী আছেন যে তারা আসলে বিনিয়োগ করতে চাচ্ছে, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ পাচ্ছে না। কেউ কেউ বলতেছেন আপনারা যে এই সময়টাতে সরকারে আসেন 1 বছর 1 মাসের মতো, সেই সময় কোনো নতুন বিনিয়োগ আসে নাই, বাংলাদেশিরা আসলে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে, স্টেবিলিটি পাচ্ছে না। সেটা আপনি আসলে কেউ দেখেন, মানে যদি আপনি নাম্বার দিয়ে বলেন, নাম্বারগুলি তো আসলে খুব আপনার পক্ষে কি কথা বলতেছে কিনা সেটাও যদি আপনি নাম্বারগুলো আসলে সারপ্রাইজিংলি পক্ষে কথা বলছে। প্রথমে হচ্ছে একটা পারচেসিং ম্যানেজার ইনডেক্স বলে একটা জিনিস আছে, পিএমআই বলে। পিএমআই আসলে মার্কেটের কনফিডেন্সকে দেখায় এবং মার্কেট আসলে এক্সপ্যানশনে যাচ্ছে নাকি রিট্রাকশনে যাচ্ছে দেখায়। তো সেই নাম্বারটা কিন্তু 60-এর উপরে, 50-এর উপরে থাকলে সবাই বলে যে পজিটিভ। সো স্ট্যাটিস্টিক্যালি বলছে আসলে, যদিও যেটা হয় যারা কান্নাকাটি করে তারা তো আসলে জোরে জোরে কান্নাকাটি করে, তো এই কারণে দেখা যায় যে কমপ্লেইনটা বেশি আমরা শুনতে পাই, ভালো গল্পগুলো ঠিকভাবে শুনতে পাই না। আর এই কমপ্লেইনটা আমাকে নিয়ে আরো বেশি স্পেসিফিক্যালি আছে, যেহেতু আমি মাল্টিন্যাশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, দেশের বাইরে ছিলাম। সত্যি কথা হচ্ছে যে আমরা অনেকগুলো রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছি যেগুলো ক্যাটাগরিক্যালি লোকাল ইনভেস্টরদের জন্য। আমি এক্সাম্পল হিসেবে বলি যে
সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে আমরা একটা ন্যাশনাল কমিটি করেছিলাম, সেখান থেকে কিছু রেকমেন্ডেশন এসেছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। এনবিআর এর অনেক বড় বড় কিছু পলিসিগত সমস্যার এখন সমাধান করার চেষ্টা করা হচ্ছে। ইকোনমিক জোনকে অপটিমাইজ করা হচ্ছে, আপনি শুনেছেন দেখেছেন যে আমি 100 থেকে 5-এ নামিয়ে নিয়েছি। তো এগুলা কি শুধুমাত্র বিদেশি উদ্যোক্তাদের হেল্প করে? আই ডোন্ট থিংক সো। আমার মনে হয় যে ইকুয়ালি আসলে দেশি উদ্যোক্তাদেরকে সাপোর্ট করে। আপনি ইএমআই নাম্বারের কথা বলতেছিলেন, কিন্তু আসলে ব্যবসায়ীরা মানে একটা তো আমরা কমিউনিকেশনের ভাষায় বলি পারসেপশন ইজ দ্য রিয়েলিটি, অনেকে আবার বলে থাকে যে এই যে একটা রাজনৈতিক সামাজিক একটা অবস্থা, সবাই সবাইকে মিসট্রাস্ট করতেছে, কখন কোন জায়গায় বন্ধ হয়ে যাবে, কখন রাস্তা বন্ধ থাকবে, এর কোনো ঠিক ঠিকানা নাই। এইটা কি আসলে মানে আপনি একটা বিজনেসম্যান হইলে কি আপনি আসলে বাংলাদেশে বিজনেসে আপনি নতুন বিনিয়োগ করতে চাইতেন? পুরাতন বিনিয়োগকারীরাই তো আসলে আপনি যেটাকে কানাকাটি বলতেছেন তারা অনেক বেশি কানাকাটি তো করছে। সো দুইটা জিনিস ভাইয়া। প্রথমটা হচ্ছে যে সামগ্রিকভাবে শুধু বাংলাদেশকে আমরা বলি যে বাংলাদেশে একটা অস্থিরতা চলছে, আপনি একটু আমরা লেন্সটাকে বড় করি, আমরা নিউ ইয়র্কে বসে আছি, আমেরিকায় অস্থিরতা চলছে, ইউরোপে চলছে, মিডল ইস্টে চলছে। অস্থিরতাটা একটা নতুন অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে গেছে বিজনেসম্যানদের জন্য, মানে পলিটিক্যাল রিস্ক যেটাকে আমরা বলি, এই জিনিসগুলো নিয়ে যে আমরা অনেক কথা বলি। আমরা যদি এখন দেখি যে পৃথিবীর ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট কান্ট্রিতে, আমরা এতদিন কে জানতো যে নেপালে আজকে এরকম হয়ে যাবে? তো এই এডিশনাল ফ্যাক্টরটা বিজনেসম্যানদেরকে এখন আসলে অ্যাকাউন্ট করেই ব্যবসায় নামতে হচ্ছে, সেটা বাংলাদেশ বলি আর আমরা অন্য দেশের কথা বলি। তো এই কারণে আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে লোকজন বলছে তারা আসলে করছে কিনা, তো সেই কারণে আমি একটু স্ট্যাটিস্টিক্সে ফেরত যেতে চাই। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে এট দি এন্ড অফ দ্য ডে আমাদেরকে তো আসলে এটা মেনে নিতে হবে যে আমরা গত 20 বছর ইকোনমিকে যেই পর্যায়ে নিয়ে গেছি, এখন একটা কন্ট্রাকশনারি পলিসির ভিতর দিয়ে আমরা যদি না যাই, একটা অস্ট্রেলিয়ার যদি আমরা না যাই, আমরা কোনোদিন ঠিক হতে পারবো না। ইনফ্লেশন নামাতে হলে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে। এখন সবাই বলছেন ইন্টারেস্ট রেট বাড়বে কেন? সো উই হ্যাভ টু গো থ্রু দিস জার্নি। আমি জাস্ট এই প্রশ্নটা লেসটা একটু করে রাখি। আপনি এখন ইনভেস্টমেন্ট বাড়ছে বা আপনি ইএমআই কথা বলতেছিলেন, আমি আবার সেই জায়গায় ফেরত আসবো। কোন চাকরির ক্ষেত্রে আমরা শুধু হতাশার জায়গা শুনছি যে তোমরা বলতেছে যে আসলে নতুন কোনো চাকরি বাজারে নাই, চাকরি বাজার আরো সংকুচিত হয়ে যাচ্ছে, এটা কি ঠিক? মানে আমি স্ট্যাটিস্টিক্স জায়গায় যেতে চাইছি না, কারণ নাম্বার আমরা সবাই দেখতে পাই। আমি বিডার চেয়ারম্যানের কাছে জানতে চাইছি যে তরুণদের জন্য নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে কিনা অনেক। আমি যদি প্রশ্নটাকে একটু রিফ্রেম করি, আপনার প্রশ্নটাকে রিফ্রেম করি, আনসারটাকে আমার মতো করে বলি, সেটা হচ্ছে যে তরুণদের জন্য যে পরিমাণ কর্মসংস্থান, আপনার চাওয়াটাই কি আপনি সবাইকে দিয়ে চাওয়াইতে চাচ্ছেন কিনা, মানে এবং এটা একটা পরে আরেকটা সরকার আসলে আবার এগুলিকে আলাদা করবে, এখন এগুলি প্রত্যেকটা আলাদা আইন আছে, আপনি জানেন এর মধ্যে অনেক জটিলতা আছে, এটা তো সহজ না। এটা আপনি কেন করতে চাইছেন যে সবগুলি একসাথে কেন করতে যাচ্ছে সেটা আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা সেটা কেন করতে চাচ্ছি, তার কারণ হচ্ছে যে মার্কেট ফিডব্যাক। ওকে, সো খুব সিম্পল আনসার আমার, এটা আমার ডিসিশন না বা আমার চাওয়া না, এই চাওয়াটা আসলে মার্কেটে। আপনি আজকে আমরা নিউ ইয়র্কে বসে আছি, আজকে আমাদের অনেকগুলো ইভেন্টও হয়েছে ইনভেস্টমেন্ট কমিটির সাথে, সবাই আমাদেরকে কনসিস্টেন্টলি একটা ফিডব্যাক দিয়েছেন যে বাংলাদেশ সরকার খুবই ফ্র্যাগমেন্টেড। তো ঢাকা ল্যান্ড করার পরে কার সাথে ওনারা কথা বলবেন এখান থেকে ওনারা শুরু বুঝতে পারেন। তো আপনি যখন বলছেন যে বাংলাদেশের এইখানে জমি নিতে হলে তুমি বেজার কাছে যাও, এখানে জমি নিতে হলে তুমি ব্যবসার কাছে যাও, ওইখানে নিতে হলে হাইটেক পার্কের কাছে যাও, নিজে আগে বুঝো, তুমি অ্যানালাইজ করো। একই মেনুর ভিতরে আবার অনেকগুলো সাব মেনু, তো এই পুরোটা একটা, এটা তো খুবই কনফিউজিং। আমি যখন ভিয়েতনামে আমি ইনভেস্ট করতে যাই, তখন তো আমি একটা সিঙ্গেল পয়েন্ট থেকে শুরু করি, বাংলাদেশে কোনো সিঙ্গেল স্টার্টিং পয়েন্টই নাই। এই কারণে আমরা এটাকে অ্যাড করতে চাই, কারণ এটা একটা জেনুইন মার্কেট ফিডব্যাক, তাদের জন্য এটা খুব প্রবলেমেটিক। আর আমি মেম্বার সেক্রেটারি, এটার একমাত্র কারণ হচ্ছে যে এই প্রপোজালটা আমরা বিডার গভর্নিং বডিতে উঠিয়েছিলাম, এবং যেহেতু গভর্নিং বডিতে উঠিয়েছিলাম তখন সেখান থেকে বলা হয়েছে যে এই প্রপোজালটা যাতে দ্রুত ফাস্ট ট্র্যাক করা যায়, এবং এটা নিয়ে অ্যানালাইজ করার জন্য প্রেজেন্ট কাউকে করতে হবে যে আসলে থিওরিটা কি, কেসটা কি, ইস্যু কোথায়, সেই হিসাবে আমি মেম্বার সেক্রেটারি। বাট ওখানে আমি সবচেয়ে জুনিয়র মোস্ট, ওখানে সব বড় বড় অ্যাডভাইজাররা আছেন, ওনারাই ডিসিশন দেন, তো আমি ওনাদের ডিসিশন এক্সিকিউট করার চেষ্টা করছি। কথা বন্ধকের কথা আসে যে পোর্ট নিয়ে সরকার অনেক কাজ করছে, এর মধ্যে একটা বড় কাজ হচ্ছে বিদেশি অপারেটরের কাছে এটা দেওয়া। যদিও আবার যখন এটা নিয়ে অনেক ব্যাকলেশ হলো, অনেক সমালোচনা হলো, তখন এটা বলছে যে আসলে বিদেশি অপারেটরদেরকে এইটুক জায়গা হ্যান্ডলিং করতে দেওয়া মানে কোর্ট পুরাতে দিয়ে দেওয়া না, কিন্তু ওটুক জায়গায় কেন্দ্র করে এই যেটুক জায়গা বিদেশি অপারেটরদের আনার কথা বলা হচ্ছে, ওটুক জায়গাতে আসলে কোর্টের বেশিরভাগ কাজ, বাকি দাপ্তরিক কাজ, এটা আসলে বললেও চলে না বললেও চলে। অনেকেই বলে থাকে যে কোর্ট বিদেশি অপারেটরকে দিয়ে দেওয়ার আইডিয়াটা আপনার থেকে আসছে, আপনার চিন্তাটা ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে নিচ্ছেন, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের চিন্তাটাকে আপনি সুন্দর করছেন। আসলে কি তাই? কোর্টের মতো জিনিসও যদি আমরা নিজেরা না করতে পারি, এটা থেকে আগামী না পিছাবে আসলে, এবং এইটা
সাপ্লাই সিস্টেম আসছে কিনা, মানে যারা এটা ব্যবহার করেন সেই ব্যবসায়ীরা আপনাদেরকে কখনো বলছে কিনা যে না আপনারা পোর্টটা অপারেটিং সিস্টেম একটু চেঞ্জ করে দেন, বিদেশিদের আনেন? জি, থ্যাংক ইউ। সো প্রথমত এই আইডিয়াটা আমার থেকে আসছে, এটা আমি শুনে খুবই উদ্বেলিত হলাম। কারণ ইফ ইউ রিমেম্বার আসলে আগে সরকারের আমলেও এটা নিয়ে অনেক কথা চেষ্টা করা হয়েছে, মাল্টিপল গভর্নমেন্টস হ্যাভ ট্রাইড এন্ড ফেইলড, তারা চেষ্টা করেছে কিন্তু পলিটিক্যাল প্রেসারের কারণে করতে পারেনি। আমার মনে হয় এটা একটা কমন সেন্স টপিক, যে আসলে যে যেটাতে সবচেয়ে ভালো করে। আমি তো আসলে বাংলাদেশ ফুটবল টিমে হামজাকেই নিয়ে আসতে চেয়েছি, কারণ হামজা আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আসছে, সে আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ডের প্লেয়ার। তার সাথে আমার বাংলাদেশের ওই একদম তৃণমূল থেকে উঠে আসা ফুটবলের কম্পারিজনই চলে না। আমি যখন ইন্টারন্যাশনাল গ্লোবাল লেভেলে একটা পোর্ট অপারেটর নিয়ে আসবো, সেই যে টেকনোলজি নিয়ে আসবে, যে বেস্ট প্র্যাকটিস নো-হাউ নিয়ে আসবে, এটা একটা লোকাল অপারেটরের পক্ষে আসলে কোনোভাবে ইন্ডিজিনাসলি এই স্কিল সেটটা নেওয়া সম্ভব না। তা আমাদের যে অ্যাম্বিশন, যে আমরা একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হতে চাই, এটার প্রাইমারি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমার লজিস্টিক্স নেটওয়ার্ক অ্যাবসলিউটলি পিচ পারফেক্ট হতে হবে। তো সেটা করতে হলে আমাকে ওটার বেস্ট অপারেটরকে নিয়ে আসতে হবে। এটা খুব সিম্পল আইডিয়া। সেটার কারণেই আমরা এটাকে খুব স্ট্রংলি পুশ করার চেষ্টা করছি। এটার ব্যাপারে এখন সবাই সামহাউ ইট হ্যাজ কাম টু মি। আমার ইন্টারেস্ট আসলে খুব ইকোনমিক এবং কমার্শিয়াল। সেটা হচ্ছে এক, পোর্টকে যখন আমরা মডার্নাইজ করবো তখন পোর্টে ডাইরেক্ট এপিআই আসবে, আর দুই হচ্ছে যে এটার একটা বড় হেলো এফেক্ট আছে। আমি যখন কালকে গিয়ে একটা আমেরিকান ম্যানুফ্যাকচারারকে বলি, কারগিলকে যদি গিয়ে বলি যে আপনি বাংলাদেশে তুলা ওয়্যার হাউসিং করেন, আপনি তারপরে বাংলাদেশ থেকে ভিয়েতনাম, ইন্ডিয়াতে তুলা ওয়্যার হাউস করে স্টোর করে বিক্রি করে দিলেন, তো সে প্রথমে আমাকে জিজ্ঞেস করবে যে তোমার ঢাকা থেকে বা চিটাগং থেকে যেখানে আমি ওয়্যার হাউস করবো, ওখান থেকে মুম্বাই বা আমার হোচিমিনে নিতে কতদিন সময় লাগবে? আমি যদি পোর্টটাকে এফিশিয়েন্ট করতে না পারি, তাহলে আই উইল নট বি এবল টু কম্পিট। সো দ্যাটস মাই ভিউ। কিন্তু এইটার ব্যাপারে কি আপনি এটা ভাবছেন যে এইটা আপনি পোর্ট যদি আপনি বিদেশি অপারেটরদের কাছে দেন, তাহলে দেওয়ার ক্ষেত্রে যেটাকে আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলতেছেন, যেহেতু সেইটা বিদেশিরা এটা অপারেট করবে, ওটা ওদের লোক নিয়োগ দিবে বা ওদের এক্সপার্টিস ইউজ করবে, ওরা আপনার থেকে এখান থেকে যে টাকাটা মানে পাওয়া ফি হিসাবে বলেন, আপনি অন্য হিসাবে বলেন, সেটা আপনি নিয়ে যাবে, এটা আপনার তো ইকোনমিতে কিছু যোগ করবে না, এটা কেউ বলতেছেন। এইটার রিস্ক আপনি নিচ্ছেন বা এটা আপনি কি ক্যালকুলেট করে দেখছেন যে আপনার কি লাভ হয়, কি ক্ষতি? যারা এটা বলছেন ওনারা ইকোনমিক্স একেবারেই বুঝেন না। কারণ প্রথমত তার চেয়ে বড় কথা, ওনারা বাংলাদেশের বেসিক রুলগুলো হয়তো পড়াশোনা করে দেখেন। এই কারণে যে বাংলাদেশে কিন্তু একটা স্পেসিফিক রেগুলেশন আছে যে বিদেশি কোম্পানিতে আপনি আসলে শতকরা 5 ভাগের বেশি বিদেশি এমপ্লয়ি করতে পারবেন। আমরা তো খুবই রেস্ট্রিকটিভ কিন্তু ফরেনারদের ব্যাপারে। তো আমার পোর্টে যদি 1000 মানুষ কাজ করে, সেটার মধ্যে শতকরা 5 ভাগ বিদেশিও কাজ করে, তাও তো 95% মানুষ নতুন একটা কালচারে বড় হবে, যারা হয়তো ভবিষ্যতে গিয়ে তারপরে বিদেশে অন্য কোনো পোর্টে কাজ করবে। ওকে, সো আমার মনে হয় না যে এখানে একটা, আমার ইনফ্যাক্ট মনে হয় এখানে একটা স্কিল ট্রান্সফারের বড় একটা সুযোগ তৈরি হবে, নাম্বার 1। আর দ্বিতীয়ত হচ্ছে যে পোর্ট অপারেটররা মানে যে কোনো ইনভেস্টমেন্ট ইভেন্চুয়ালি adds to the economy and takes something out of the economy through the dividend process. Okay. সবসময় তাই হয়। আজকে যখন যে কোনো বড় ইনভেস্টর বাংলাদেশ, সেটা পোর্টে না হয় অন্য কোথাও হোক, তারা যখন ইনভেস্ট করে তারা কি ডিভিডেন্ডটা নিয়ে যায় না? আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন আছে। আমি যেহেতু খুব বেশি ব্যবসায় অর্থনীতির লোক না, কিন্তু এই জায়গাটার মধ্যে থেকে আমার একটা প্রশ্ন এরকম, দেখুনটা বলা হয়। আচ্ছা, তো ব্যবসায় অর্থনীতির একটা প্রশ্ন হচ্ছে এরকম, আমরা যদি আমাদের দেশের পদার্থবিভাগ লোকই ব্যবহার করি, যে আমরা যদি আমাদের দেশের বন্দরটাই ব্যবহার করি, আমরা কোনো একটা কন্ট্রাক্টরকে, থার্ড পার্টিকে এইটার পুরো দায়িত্ব না দিয়ে আমরা নিজেরাই তো নো হাউটা নিজেদের মতো করে ব্যবহার করতে, আমাদের একটা থার্ড পার্টি, একটা আলাদা থার্ড পার্টির আমাদের দরকারটা, মানে যে জিনিসটা আমাদের লোক, মানে এমন না, মানে কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই আছে, যেমন যেগুলির ক্ষেত্রে আমরা আমাদের বিদেশি এক্সপার্ট, মানে লোকও লাগবে, যন্ত্রপাতিও লাগবে, এক্ষেত্রে প্রযুক্তি আমাদের জানা আছে, প্রযুক্তি আমরা ইম্পোর্ট করতে পারবো, লোকও আমাদের দিতে হবে। আমরা কেন একটা থার্ড পার্টিকে আমরা এটা দিব, মানে আমাদের উদ্দেশ্যটা কেন? এটা বাংলাদেশের পোর্ট অথরিটি এই সিস্টেমটা আপগ্রেড করে এটা করতে পারবে? এটা তো খালি সিস্টেমের ব্যাপার না, এটা অনেকখানি ম্যানেজমেন্ট এবং কালচারের ব্যাপার। আসলে যেটা আপনি যদি দেখেন যে বাংলাদেশের সবগুলা বড় বড় সেক্টরে, যে সেক্টরগুলো ডেভেলপ করে গেছে, সেখানে অনেকগুলো বিদেশি কোম্পানি এসে খুবই সাকসেসফুল হয়েছে এবং তারা বাংলাদেশের কমিটিতে অ্যাড করেছে। আমি এক্সাম্পল হিসেবে বলি, আমরা বলি যে এফএমসিজি তে মার্কেট লিডার হচ্ছে ইউনিলিভার, তো
বা আমরা ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা বলি, যাদেরকে আমরা ইউজুয়ালি বলি যে সবচেয়ে ভালো প্রাইভেট সেক্টর কোম্পানি, তাদের থেকে বের হয়েই কিন্তু অনেক সিইওরা লোকাল কোম্পানি থেকে সিইও হয়েছে। সেম অ্যাপ্লাইজ টু ব্যাংকিং, যেখানে স্ট্যান্ডার্ড চার্টার্ডের এবং এইচএসবিসির যারা ম্যানেজমেন্ট ট্রেনিং ছিল তারা বড় হয়ে একটা সময় গিয়ে এখন লোকাল ব্যাংকের, আপনি যদি বাংলাদেশের টপ টিয়ার লোকাল ব্যাংকের সিইওদেরকে দেখেন, তার 90% হচ্ছে এক্স মাল্টিন্যাশনাল অফিসার্স। সো দেয়ার ইজ আ স্কিল ট্রান্সফার, দেয়ার ইজ আ নো হাউ ট্রান্সফার, যেটা ঘটে আসলে যখন আপনি একটা বেস্ট অপারেটরকে নিয়ে আসেন। যেই কারণে আমরা আরেকটা ছোট্ট করে বলি, সেটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট ফুটবল টিম দুইটার কোচ কিন্তু বিদেশি। তাহলে আপনার প্রশ্নের কাউন্টার লজিক হচ্ছে আমরা দেশের একটা কোচকে দিয়ে কেন ন্যাশনাল কোচ এক জিনিস, আরেকটা জিনিস হচ্ছে আপনি থার্ড পার্টি কেমন। এখন বাংলাদেশের ক্রিকেট টিম ভালো খেলতেছে না বলে আপনি হংকং এর ক্রিকেট টিমটারে বাংলাদেশ ক্রিকেট টিম বইলা যদি খেলায় দেন তাহলে বাংলাদেশ কোনদিন ভালো খেলবে কিনা, এইটার উদাহরণের সাথে এইটা হইতো যদি সেটা সুযোগ থাকে। যদি আজকে হঠাৎ করে এরকম হইতোই যে ঠিক যেরকম হামজাকে আমরা নিয়েছি, ইংল্যান্ড ন্যাশনাল টিমেও খেলতে পারতো, রাইট পারতো, কিন্তু পুরো যদি আপনি স্কটল্যান্ডের বি টিমটারে বাংলাদেশ বলে খেলায় দিতেন, তারপরে বাংলাদেশ কোনদিন ফুটবল ভালো খেলতে কিনা সেটা নিয়ে আছে। এই কারণে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইট ইজ নট আ পার্মানেন্ট সলিউশন যে আগামী বছরের পর বছর সারা জীবন এটা কনস্ট্যান্ট বিদেশি অপারেটর কাছে থাকবে। আমরা যদি 20টা বছরও বিদেশি অপারেটর চালাতে পারি তাহলে হয়তো লোকাল দিলে দিলে ভালো অপারেটর দাঁড়িয়ে যাবে। আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আপনি ভালোই মানে আপনার যুক্তি আমার পছন্দ হয়েছে। পরবর্তী প্রসঙ্গে যদি যাই, যে ডোনাল্ড ট্রাম্প আপনাকে 35% ট্যারিফ আপনার দেশের উপর আরোপ করতে চাইছিল, আমাদের দেশের উপর আরোপ করতে চাইছিল, সেটাকে কমায় আপনারা 20% ট্যারিফের মধ্যে নিয়ে আসছেন বাংলাদেশের সবাই, সেজন্য আপনাকে ধন্যবাদ দিবেন। কিন্তু পাশাপাশি এইটাও জানতে চাই যে আসলে আপনারা কি দিলেন, মানে এই তথ্য ভাগটা যে হইল আপনার কিসের বিনিময়ে দিলাম। প্রথমে সরকার থেকে বলা হলো যে এইটা তো গোপন, এটা বলা যাবে না, পরে বলা হলো এটা এনডিএ। এনডিএ তো বলার কিছু নাই, এনডিএ তো সবার সঙ্গে সবার থাকে। আসলে ডোনাল্ড ট্রাম্পকে আপনারা কি দেখা খুশি করলেন, এইটা তো আমাদের একটু জানা দরকার, তাই না? মানে আপনি কি মনে হয় যে কেন এটা 35 থেকে 20 আসলো? আমি যদি খুব মোটা দাগে বলি, যেটা নিয়ে আমার যত জানা সেটা হচ্ছে আমাদের যে বাণিজ্য উপদেষ্টা উনিও শেয়ার করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের নন ট্যারিফ ব্যারিয়ার, বিভিন্ন ধরনের ব্যারিয়ার আছে যেগুলো আপনি একদম মোটা দাগে সাদা চোখে দেখলে আপনার মনে হবে যে আসলে এটা খুবই রেস্ট্রিক্টিভ। কারণ এখন যে কোনো দেশ একটা পজিশন নিতে পারে যে সে খুবই একটা বর্ডার ক্রিয়েট করে অপারেট করবে, নিজের কুকুনের মধ্যে অপারেট করবে, আবার অনেকে ওপেন ট্রেড পলিসিতে অপারেট করতে চায়। আমেরিকা অ্যাজ ইউ নো যে দে হ্যাভ আ ভেরি ওপেন ট্রেড পলিসি, তারা চায় যে ফ্রি ফ্লো অফ ট্রেড হোক। তো সেটাকে প্রিন্সিপাল ধরে ওনারা যদি অপারেট করেন, আর বাংলাদেশের কিন্তু হিস্টোরিক্যালি আমরা প্রোটেকশনিস্ট ছিলাম, আমরা তো আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট করতে চাই। অনেক সময় আমরা বলি যে একটা দারুণ এক্সাম্পল হচ্ছে যে আপনার বাংলাদেশে ব্রাজিলিয়ান মাংস আসা যাবে না, কারণ তাহলে বাংলাদেশের লোকাল গরুর ক্যাটল ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। সো এরকম অনেক ধরনের স্পেসিফিক আমাদের একটা পজিশন আছে। ইউ ক্যান আর্গিউ whether this is right or wrong, বাট দুজনের দুটো ডিফারেন্ট পজিশন ছিল। সেই পজিশনটাকে আমরা একটা কাছাকাছি জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি। সেখান থেকে আমি সবচেয়ে বেশি করে বলবো যে আমাদের ইন্টেন্ট যেটা ছিল, আমাদের নিয়তটা দেখে ওনারা মনে করেছেন যে না, এরা আসলে রাইট ডিরেকশনে আসতে চায়। সো ওনারা যতদূর মনে হচ্ছে যে ইনফ্যাক্ট বশির ভাই তো বলছেন যে আসলে 20 ভালো হয়নি, আমাদের আসলে 15 পাওয়া উচিত ছিল। সো লেটস সি ইফ উই ক্যান কাম ডাউন। আচ্ছা, এইটা নিয়ে একটা প্রশ্ন তো এরকম মানে চলতেই থাকে যে এই যে গোপন চুক্তি আমরা যেটাকে বলতেছি, এটার খসড়া ফাঁস হওয়ার কারণে এনটিআর এর একজন কর্মকর্তার চাকরি চলে গেছে। সেটার মধ্যে দেখা যাচ্ছিল যে আমি যদি খুব মোটা দাগে আমার ভাষায় বলি যে চীনের সাথে বেশি মাখামাখি করতে হবে না, বাণিজ্য বাণিজ্য নিয়ে আমাদের কথা শুনতে হবে, আমেরিকা এরকম বলতেছে, সেটা আমরা শুনে আসছি। আমি যেহেতু আমি নেগোসিয়েশন দলের সদস্য না, আমার মনে হয় না যে এটার ব্যাপারে আমার কমেন্ট করার মতো এক্সপার্টিজ আছে, তাহলে আমি ধরেন আপনাকে হয়তো একটা কিছু আনসার দিতাম। আচ্ছা, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু সামথিং লাইক দ্যাট। না, এটা হলো যে আমার একটা মানে আমি কি বলবো যে আছে না, মানুষের একটু দুঃস্বপ্ন থাকে যে আমরা আসলে বাইরে চলে আসলাম যে তোমরা চীনের সাথে বেশি মাখামাখি করবো না, আমাদের কথা শুনে উঠা উঠতে হবে, বসতে হবে। আমি জানি না এটা আমাদের ভালো হবে কি খারাপ হবে, তবে এগুলি নিশ্চয়ই জনগণ জানবে এবং এই সরকার যেহেতু প্রতিশ্রুতি দিচ্ছে এগুলি জানাবে। আমি একটু ডক্টর ইউনূস সরকার প্রধান থাকার সময় এই প্রসঙ্গে আসি। গ্রামীণ ব্যাংক যেমন কর ছাড় পেয়েছে, এর বাইরে গ্রামীণ নামযুক্ত অনেক কিছুই অনুমোদন পেয়েছে, যেমন যোগাযোগ নীতিমালা করছে, যেখানে বিদেশি বিনিয়োগ কমানোর কারণে অসুবিধায় পড়বে মোবাইল অপারেটর রবি এবং বাংলালিংক। আবার আরেক শীর্ষস্থানে আরেক প্রতিষ্ঠান গ্রামীণ ফোন সুবিধাই পাবে, তাই তারা নীতিমালাকে স্বাগত জানাচ্ছে। এখন ঘটনা হইল গ্রামীণ ফোনের 33% মতো
লাভের অংশীদার কিন্তু হচ্ছে মানে মানে এই সংস্থাটার নাম কি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ফোন, সেই 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 গ্রামীণ টেলিকম ট্রাস্ট। তো এইটা ঠিক হইলো, এটা মানে এটাকে একদম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, একদম সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো না যে রবি বা বাংলা লিংকে আটকানো হইলো, গ্রামীণ ফোন একটু সুবিধা পাইলো? কি মনে হয়? আমি আপনার বিনিয়োগ উন্নয়নের চেয়ারম্যান হিসেবে আমার পজিশনটা এই ব্যাপারে খুবই ক্লিয়ার। সেটা হচ্ছে যে আমি আসলে এরকম কোনো রেস্ট্রিকটিভ ক্যাপিটাল স্ট্রাকচার বিশ্বাসী না। আমার মনে হয় না যে কখনোই আমাদেরকে এরকম কোনো কোম্পানিকে জোর করা উচিত যে ওনাদের শতকরা এত ভাগ লোকাল বিনিয়োগ থাকতে হবে, এত ভাগ বিদেশি বিনিয়োগ থাকতে হবে। ক্যাপিটাল অ্যালোকেশন ডিসিশন ইজ এ ডিসিশন ফর দি ইনভেস্টমেন্ট, মানে দ্য বিজনেস ইটসেলফ, এবং তারা যেটার জন্য অপটিমাল ডিসিশন সেটাই তারা নেবেন। সো এই পুরো প্রিন্সিপালটার সাথে আমি জেনারেলি একমত না। আমি আপনাকে এটা দিয়ে যে আসলে বলতে হবে আপনাকে শতকরা এত ভাগ স্টক মার্কেটে দিতে হবে। স্টক মার্কেট কি আমরা কি রেডি যে ওনারা যে স্টক মার্কেটে হঠাৎ করে চলে আসবেন আমরা বলতে চাচ্ছি ওনাদেরকে? তো এরকম অনেক ধরনের ইস্যু আসলে চলে আসে। সো আমার জেনারেল ভিউ হচ্ছে যে আমাদেরকে আসলে আরো অনেক বেশি ওপেন হওয়া দরকার যাতে সবাই সমান সুযোগ পায়। ইট হ্যাজ টু বি কিন্তু ফেয়ার কম্পিটিশন এন্ড ওপেন মার্কেট। কিন্তু প্রতিযোগিতা কমিশনে যখন রবি এবং বাঙালি গেল তখন আমরা কিন্তু এটা দেখলাম যে মানে আমি কারো কথা আলাদা করে বলতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা ফেয়ার হয় না ওদের এগেইনস্টে, এবং মানে গ্রামের ফোন একটু বাড়তি সুবিধাই পাইল। আমি মানে এটা নিয়ে আপনি কিছু বলতে থাকলে বলতে পারেন, আমার কাছে মনে হয়েছে যে গ্রামের ফোন এটা একটু বাড়তি সুবিধা পাইছে। টেলিকম পলিসি সিদ্ধান্ত তো অবভিয়াসলি টেলিকম সংস্থা তাদের রেগুলেটরি ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি, তার ডিসিশন। বাট অ্যাজ আই সেড আমার জেনারেল ভিউ হচ্ছে যে কোনো ধরনের ক্যাপিটাল হচ্ছে না। ওকে, আপনার একটা বক্তব্য এই মাসে যে অনেকে এটার মধ্যে আওয়ামী লীগের আমলের একটা সুর এটার মধ্যে পাইছে আর কি, যেখানে আপনি বলছেন যে আগামী 30 বছর পর দেশের মহেশখালী ও মাতারবাড়ি এলাকায় সিঙ্গাপুর বা চীনের সাংহাইয়ের মতো হতে পারে। মানে এটা আপনি আসলে কি একটা খুব পপুলিস্ট ধরনের বক্তব্য দিতে চাইলেন, কোন একটা ভাবনা থেকে বললেন, কোন একটা মানে মহাপরিকল্পনা থেকে বললেন? এবারে এই প্রথম আমাকে কেউ বললো যে আমার সাথে আওয়ামী লীগেরও কিছু একটা সম্পর্ক আছে। যেকোনো বেশি কথা বাংলাদেশ এখন সিঙ্গাপুরের মতো কানাডার মতো বললে একটা আওয়ামী লীগের টোন আসে, মানে আপনি ওরা যেহেতু খুব বেশি বলতে হয়, ওনারা সবসময় একটু মেগালোম্যানিয়াক আপনি যেটা বলছেন। আচ্ছা, সো আমি এটাও বলেছি যে আমি জীবনে প্রথমবারের মতো আমার সংবাদ সম্মেলনটা আবার নিজে দেখেছি। আমি আগে কখনো ওই দিনের আগে কখনো আমি এটা দেখিনি। তো দেখে আমি বুঝতে চেষ্টা করলাম যে সবাই যে বলছে আমি বলেছি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, এটা আমি আসলে বলেছি। তো অ্যাকচুয়াল সেন্টেন্সটা যেটা ছিল, আমি আই স্ট্যান্ড টু মাই স্টেটমেন্ট, সেটা হচ্ছে আমি যে ক্যাটাগরিক্যাল যেটা বলেছিলাম যে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, যে আমাদের অ্যাম্বিশন যেটা থাকবে সেটা থাকবে যে বাংলাদেশকে আমরা বাংলাদেশের একমাত্র ডিপ সি পোর্ট যেটা, সেটাকে আমরা একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ডিপ সি পোর্টে পরিণত করবো। তাই আমাদের আশা থাকতে হবে যে আমরা বাংলাদেশকে দেখতে চাই সাংহাই বা সিঙ্গাপুরের মতো 30 বছর পরে দেখতে চাই। সেখান থেকে হয়ে গেল যে আমি বললাম যে আমরা সিঙ্গাপুরে যেরকম চিকেন রাইস খেতে পারি সেরকম চিকেন রাইস। না, এটা ইন্টারেস্টিং। এটা হইতে পারে যে 30 বছর পরে আমরা বাংলাদেশকে দেখলাম যে সিঙ্গাপুরের মতো, কিন্তু সিঙ্গাপুর আরো 30 বছর আগায় গেল। এটা একটা হইতে পারে। আমার লাস্ট প্রশ্ন, যে আমরা যতদূর জানি আর কি, মানে যতদূর জানি আর কি, এটা জানি আসলে গত বছর সেপ্টেম্বরে 2 বছরের জন্য আপনি বিদায় নির্বাহী চেয়ারম্যান পেয়েছেন। সেই হিসাবে বিদায় আসলে এই নির্বাহী চেয়ারম্যানের পদটা 2 বছরের জন্য সাধারণত নিয়োগ করা, সেই হিসাবে আপনার মেয়াদ আরো 1 বছর আছে। আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা স্ব কর্মস্থলে ফিরে যেতে চান, তাদের নিজের কাজ আছে সেরকম বলা হয়। আপনার এক্সিট রুটটা নিয়ে আপনি ভাবছেন? আপনি কি পরের সরকারের সঙ্গে কাজ করতে চান যদি তারা আপনার সঙ্গে কাজ করতে চান? আপনি এক্সিট রুট বললেন কেন? পালাতে হবে না, সে এক্সিট রুট হচ্ছে মানে আপনি তো চাকরিটা ছেড়ে দিতেই হবে, মানে 2 বছর যেহেতু এটার মেয়াদ, অন্য সরকারের সঙ্গে যদি আপনি কাজ না করেন, না পালানোর প্রসঙ্গে আমি একদমই বলতেছি না, কারণ এটা হচ্ছে যাওয়া প্রসঙ্গে বলছি। আওয়ামী লীগ সরকার চলে গিয়া এখন চলে যাওয়া পালানো হয়েছে, মানে ঘটনা হচ্ছে আপনি চাকরি 2 বছরে 1 বছর গেছে, আর 1 বছর আছে। এখন অন্য সরকার আইসা যদি আপনার সাথে সরকারের সাথে এমন হতে পারে না যে আপনি রবীন্দ্র সরকারের সাথে ছাড়া আর কাজ করতে চান না কোনো সরকারের সঙ্গে, আবার এমনও হইতে পারে যে আপনি সরকারের সঙ্গে কাজ করতে চান। আপনার পরিকল্পনা ভাই, আমি আসছি ন্যাশনাল সার্ভিস করতে, এবং আই টেক ইউর পয়েন্ট যে আমার 2 বছরের কন্ট্রাক্ট।
আমার কন্ট্রাক্টটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে, অ্যাজ লং এজ দ্য গভর্নমেন্ট ইজ এ ফেয়ার অ্যান্ড জাস্ট গভর্নমেন্ট, আমি সরকারের সাথে কাজ করতে রাজি আছি। আপনি জানেন যে আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, আমার ফ্যামিলিতেও আসলে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমাকে একই ফ্রেমে আমাকে কাজ করতে হবে, সো দ্য লেভেল অফ অনেস্টি আই ওয়াজ এবল টু মেনটেন, এবং আমার যে ইন্ডিপেন্ডেন্স ছিল, আমি যেভাবে সাজিয়ে কাজ করতে এবং অর্গানাইজ করতে কাজ করার সুযোগ পেয়েছি, সেই সুযোগটা যদি আমাকে আগামী সরকার দিতে পারে, যারাই সরকারে আসুক, তাহলে আমি আই উইল ফিনিশ মাই টার্ম। ওকে, মানে এটা খুবই ইন্টারেস্টিং যে আগামী সরকার যদি আপনাকে আপনার মতো করে কাজ করতে দেয় এবং সেটার মধ্যে যদি তার আপনার অন্য কোনো শর্তের মধ্যে আপনার না যেতে হয়, যেটা আপনার পছন্দ না, তাহলে আপনার আমি যদি কোনো কম্প্রোমাইজ করতে না হয় পলিটিক্যাল রেটরিক ড্রাইভ করার জন্য, এবং যদি আসলে আপনার কোনো পলিটিক্যালি শক্ত কোনো পছন্দ অপছন্দ নাই, যে না ওরা আসলে করবো বা ওরা আসলে করবো না, এরকম কোনো শক্ত পছন্দ? আমি আই বিলিভ ইন ডেমোক্রেসি। সো যদি জনগণ ভোট দিয়ে তাদের সরকার আনে, তাহলে নিশ্চয়ই তাকে জনগণ চাই তারাই সরকার চালাবে। ফেয়ার এনাফ। আশিক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, একটা লম্বা দিনের পর আপনি আমাদের অনেকগুলি প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনার কাছ থেকে কিছু কিছু জানতে পারবো। দর্শক তার সাক্ষাৎকারে শুনেছেন, প্রত্যেকটা প্রশ্নের স্মার্টলি তিনি জবাব দিয়েছেন। তবে তার কাছে বাংলাদেশের যে সাফল্যতা ছিল, আমি জানি না সাফল্যতা কতটুকু তিনি দেখাতে পেরেছেন। তার যে প্রেজেন্টেশন ছিল প্রথমেই, সেই প্রেজেন্টেশন যতটা মুগ্ধ করেছিল বাংলাদেশের মানুষকে, ততটা মুগ্ধ কিন্তু অর্থনীতিতেও আমরা মোটামুটি হয়েছি। আমরা যদি অ্যানালাইসিস করে দেখি, ডক্টর ইউনূসের যত সেক্টর রয়েছে সরকারি সেক্টর, সবচাইতে কিন্তু উন্নত বা একটু উন্নয়ন হয়েছে যদি বলি, সেটা হচ্ছে অর্থনৈতিক সেক্টর। এই একটা সেক্টরে উন্নয়ন হয়েছে, কারণ ডক্টর ইউনূস এই একটা সেক্টরেই অভিজ্ঞ ছিলেন। বাকি যত সেক্টর আছেন রাজনীতির ভিতরে, পুরোটাতে তিনি অভিজ্ঞ না, যার কারণে আসলে সেখানে হয়তো বা ডেভেলপ করা যায়নি। কিন্তু অর্থনীতিকে তিনি ডেভেলপ করেছেন, এবং আশিক চৌধুরীর মাধ্যমে অনেক বিনিয়োগও বাংলাদেশে এসেছে। যেই বিনিয়োগকারী এসেছে তারা কিন্তু জানে এই সরকার থাকবে না, তারপর এসেছে। আর যদি এই সরকারের প্রতি একটা আস্থা থাকতো যে সরকার এতদিন থাকবে, একটা নির্বাচিত সরকার হতে হলে তারা আরো আস্থা পেত, কিন্তু সেই আস্থাটা তারা না পাওয়ার পরেও তারা এসেছে। এটা শুধুমাত্র ডক্টর ইউনূস এবং আশিক চৌধুরীর মাধ্যমে বা তাদের আশ্বাসের মাধ্যমে, তাদের স্মার্টলি তাদের অর্থনৈতিকের যেই ক্যাটাগরি, সেগুলোর মাধ্যমে কিন্তু উপনীত হয়েছে। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কি? এবং আমি একটা অনুরোধ রাখতে চাবো বিএনপি বা যারা পরবর্তী যারা ক্ষমতায় আসবে, ডক্টর ইউনূস কিছু লোককে দিয়ে কাজ করিয়েছেন, যেগুলো আপনার প্রশংসা করতে হবে। ডক্টর খলিল এবং এই আশিক চৌধুরী আরো অনেকে আছেন, এদেরকে সামনের সরকারও যদি কাজে লাগায়, তাহলে হয়তো বা আমাদের যে উন্নয়নের ধারাবাহিকতা, যে অর্থনৈতিক, সেটা কিন্তু অব্যাহত থাকবে যদি এই মানুষগুলো থাকে। কারণ এদেরকে দেখে মানুষ আসবে, কারণ এদের আন্তর্জাতিক একটা বড় ধরনের পরিচিতি, সাফল্য পরিচিতি রয়েছে। তো অবশ্যই আশা করি পরবর্তী সরকার এদিকে খেয়াল রাখবে। তো আশিক চৌধুরী যে উত্তরগুলো দিয়েছে, সেই উত্তরগুলো আসলে কি যথেষ্ট ছিল কিনা, তার এই বক্তব্যের মধ্যে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট